ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন ও সারা বাংলা ইমাম মুয়াজ্জিন কাউন্সিল এবং ওলামা পরিষদের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সম্পত্তি ধ্বংসকারী কালা কানুন বাতিলের দাবিতে উত্তর 24 পরগনা জেলার মিনাখা থানার মালঞ্চ টোটো স্ট্যান্ডের আজকের আয়োজন। যে সমস্ত মহান ব্যক্তিত্বগণ বা আমাদের আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিসানগণ যে সমস্ত আয়োজন করেছেন এবং মূল্যবান বক্তব্য রাখলেন, ইমাম মুয়াজ্জিন মানে হচ্ছে প্রত্যেকদিন বক্তব্য দেওয়া লোক। তাদের সামনে যদি হাইকোর্টের উকিল বক্তব্য দেয়, ভুল ত্রুটি হতেই পারে। কি ইমাম মুয়াজ্জিনরা তো মাইক দিলেই একদম 3 ঘন্টা টেনে দিবে, টানতে পারবে কিনা? আর আমাদের হয়তো গলা শুকিয়ে যেতে পারে। আজ আমি মুফাক্কিরুল ইসলাম কেন আসলাম এখানে? এখানে কি আছে? খিচুড়ি আছে না ওই কি বলে ওগুলোকে, অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এরকম তো ব্যাপার নেই। তবু চলে আসলাম কেন? এটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। দেশ স্বাধীন, আমার বাপ আর আমার দাদু, আমার আত্মীয় স্বজনেরা ইংরেজের বিরুদ্ধে চাবুক চালিয়ে ইংরেজকে বিতাড়িত করছে। ব্রিটিশের পতাকা নামিয়ে দিয়ে তিরঙ্গা পতাকা উঠাবে, তখন ব্রিটিশ যেটি বলবো ভেবে সেটি বলবোই। আপনার টাইম কতক্ষণ নিজে নেমে যাবে, দেখে পরিস্থিতি দেখে নেবে। বক্তা আসলেই বুঝে নেবে। আর বক্তা আছে পাশে বসে, হ্যাঁ স্যার আপনার এখন চালাতে হবে। হ্যাঁ যেমন বলুন, হ্যাঁ ওয়াকফ সম্পর্কে মানুষ কিন্তু বোঝে না, ভালো ওটা বুঝে দেবে। দেশ স্বাধীন হওয়ার পথে বাপ দাদুর রক্ত দিয়ে ব্রিটিশ হেরে গেছে, ভারতবাসীকে দেশ দিয়ে দিবে। দেশ দেওয়ার সময় যখন যুদ্ধ হয় তখন দুটো নেতা ছিল, মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের হয়ে, আর মহাত্মা গান্ধী, যাদের টাকাতে এখনো যে ছাপটা আছে মহাত্মা গান্ধীর, জাতির জনক আমাদের ভারতবর্ষের। তো মহাত্মা গান্ধী
এবং মোহাম্মদ আলী জিন্না সহ আরো বেশ কিছু নামি দামি লোককে ব্রিটিশ ডাকলো যে বাবা আয়, তোদের যা যা নিয়েছিলাম তোদেরকে ফেরত দিয়ে দিব, তো নিজের নিজের যা যা আছে ভাগযোগ করে নিয়ে নে, যে এই ফুটবল খেলাটা কে নিবি, ক্রিকেট কে নিবি, আর কিছু কে নিবি, এরকম যা যা তোদের দেশের জিনিস আছে কে কোনটা নিবি নিয়ে নে। জলজাহাজে যাচ্ছে কে? মহাত্মা গান্ধী আর মোহাম্মদ আলী জিন্না। একই কাজে দুইজন যাচ্ছে। মহাত্মা গান্ধী ভেবে যাচ্ছে যে কি কি নিতে হবে, মোহাম্মদ আলী জিন্না ভাবছে যে কি কি নিতে হবে। দুইজনে একই সাথে যাচ্ছে। প্রেস রিপোর্টার এই যে এরকম যেরকম আছে, জলজাহাজেও রিপোর্টার আছে, রিপোর্টাররা দেখছে যে মহাত্মা গান্ধী একই কাজে যাচ্ছে, মহাত্মা গান্ধী নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আর সেম কাজে মুসলমানদের হয়ে মোহাম্মদ আলী জিন্না ভাগযোগ নিতে যাচ্ছে। কোন কবরস্থান নিবি, ঈদগাহ নিবি, দরগা নিবি, খানকা নিবি, নিস বলে দে, তাহলে ওগুলো আইডেন্টিফাই করে দেবো, ওইভাবে ভাগ করে দেবো। রিপোর্টাররা জিজ্ঞাসা করছে যে একই কাজে দুটো লোক যাচ্ছে, এই লোকটা ঘুমাচ্ছে আর আপনাকে দেখছি সারা রাত কটবিস করছেন, এপাস ওপাস পেপার পত্রিকা রেডিও মিডিয়া টিভি দেখে আপনি যেন চঞ্চল অবস্থায় আছেন, ঘুম হচ্ছে না কেন? রিপোর্টাররা জিজ্ঞাসা করছে বলুন, একটাই কাজে যাচ্ছেন, দুইজন, ও ঘুমাচ্ছে আর আপনি জেগে আছেন। তখন মোহাম্মদ আলী জিন্না বলেছিল, জাতির জনক মহাত্মা গান্ধী যে জাত, যে কম, যে সম্প্রদায়, যে জাতির জন্য চাইতে যাচ্ছে, সেই জাত, কম, ধর্মের মানুষ জেগে আছে, তাই জাতির লিডার ঘুমাচ্ছে। আর আমি যে জাত, আমি যে কম, আমি যে সম্প্রদায়ের জন্য যাচ্ছি, আমার জাতটাই ঘুমিয়ে গেছে। ওই জন্য এই মরা ঘুমানো জাতের জন্য কি কি নেওয়া যায়, কোনটা ছুটে গেল নাকি, কোনটা ফুটে গেল নাকি, কোনটা ছাড়া পড়ে যাবে নাকি, এইটা দেখতে দেখতে যাচ্ছি যেন আমি আমার জাতির হয়ে গিয়ে বেশি বেশি করে আনতে পারি, কারণ আমার জাত এবং আমার সমাজ ঘুমিয়ে আছে, তাই আমি জেগে আছি। আজ এই মালঞ্চর বুকে, উত্তর 24 পরগনার বুকে, কলকাতা হাইকোর্টে ওকালতি বাদ দিয়ে আমার জাত, আমার কম, আমার ধর্ম, আমার ভাইদের জন্য এই সমাজকে জাগাতে আজকের এই জায়গায় উপস্থিত হয়েছে। এই জয়নাল, শালা এখনো মাছ বেচছিস? মোরশেদ, পেপার বেচছিস? চায়ের দোকান খুলে নিয়ে এখনো যেখানে দেশ নিজের বাপের কবর টানাটানি করছে, যেখানে তোর বাপের, এই জয়নাল, তোকে বলছে, যার মাইকের আওয়াজ, যে জয়নাল, মফিজুল, মুজাহিদুল, শহীদুল যার কানে যাচ্ছে, তাদেরকে তাদের ভাই হিসাবে আমি মোফাক্কেরুল ইসলাম বলছি। জয়নাল, তোর লজ্জা করে না রে? এই জয়নাল, এই মফিজুল, এই এলাকার উত্তর 24 পরগনার প্রত্যেকটা জয়নাল, মুস্তফা, আব্দুল কাদের, সবাইকে বলছে, তোর বাপের কবর নিয়ে টানাটানি করছে। তোর বাপের জন্য যে তোর জান চলে যায়, তোর চাচার জন্য জান চলে যায়, তোমার নবী, তোমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করলে তোর জান চলে যায়। এখনো বসে চা বেচছিস আর তুইও চা খাচ্ছিস। এটা কি মোফাক্কেরুল ইসলামের বাপের বিয়ের বরযাত্রীর অনুষ্ঠানে কীর্তন চলছে, গাজাল চলছে, সুন্নত চলছে, খতনা চলছে, বিয়ে বাড়ি চলছে? জয়নাল, তোর লজ্জা করে না? তোর বাপের কবর, তোর দাদর কবর, তোর বাপের মসজিদ, তোর দাদর মসজিদ বাঁচানোর জন্য এখানে আহ্বান করেছে, আর তুই এখনো খৈনি কচলাচ্ছিস আর চা খাচ্ছিস। আফসোস হে জাতি, হে সম্প্রদায়, হে আমার
তাই এই এলাকার যে সমস্ত আমার ইয়াং তরুণ ভাই সহ আমার ব্রাদার ইসলাম সবাইকে উপস্থিত থেকে মূল্যবান আলোচনা হবে। আরে ঠিক আছে, 20 টাকার চা পরে বেচিস, 25 টাকার মাছ বেচে লাভ পরে করিস। এই 25 টাকা লাভ করে যে বাপকে ডাবের জল খাওয়াবি পাতলা পায়খানার সময়, সেই বাপ যখন কবরে যাবে তোর বাপের কবর দেওয়ার জায়গাটাই থাকবে না। আর তুই আদর করে নিজের বাপের কবর না বাঁচিয়ে ডাব বেচতে গেছিস। ব্রাদার ইসলাম সকলকে এখানে আসার আহ্বান জানাচ্ছে। আচ্ছা, আমরা কেমন জাতি? আচ্ছা, আমার এটা প্রশ্ন। এই উত্তর 24 পরগনা মিনাখা সহ মালঞ্চের আশেপাশের সমস্ত আমার ভাই, আমার সম্প্রদায়, আমার জাতির কাছে প্রশ্ন, আপনারা কোন জাতের মানুষ? আপনারা কে? আপনারা কারা যাদেরকে সরকার কিছুই মনে করে না? আপনারা কে? আপনারা এমনি এমনি পৃথিবীতে অন্যান্য জীবজন্তুর মতন আছেন না? মানুষ থাকলে তো গুরুত্ব দেওয়া উচিত। ধরুন এখানে বাইক নিয়ে যাচ্ছে, তো বাইকওয়ালাটা একটা কুত্তার উপর পা চাপিয়ে দিয়েছে বা চাকাটা চড়ে গেছে, তাহলে আপনারা এখান থেকে মাত্র 2-1 জন উঠে বলবেন যে ঠিক করে গাড়ি চালা, কুকুরটার উপর লেগে গেল। কিন্তু যদি আমি মোফাক্কেরুল ইসলাম এই পাশ দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে, আপনাদের প্রিয় মানুষ, আর আমাকে যদি এখানে বাইক চাপা দেয়, আপনারা মোটামুটি অর্ধেকের বেশি লোক যাবেন উঠে, উকিল সাহেবের লেগে গেল, ছালচুল উঠে গেল, চলেন চলেন ভিক্স লাগাই, উমুক লাগাই, তুমুক লাগাই। তার মানে কি আমি মানুষ? ওই পশুটার থেকে আমার দাম বেশি বলে আপনারা যাবেন? এত বড় একটা দেশ, যেই দেশকে স্বাধীন করতে আমার মা, আমার খালা, আমার ফুপু নিজের গয়নাকে এরকম করে চিড়ে পিতার হাতে, বাপের হাতে তুলে দিয়েছিল। হে আমার স্বামী, যাও, যারা দেশকে অন্যায়ভাবে অত্যাচার করছে, এই ইংরেজরা আমার দেশকে অন্যায়ভাবে শাসন করছে, আমি তোমার স্ত্রী, আমাকে সুন্দর রাখার জন্য যে গয়না তৈরি করে দিয়েছো, এই নাও কানের দুল, এই নাও গলার মালা, এই নাও কোমরের বিছা, এগুলোকে বিক্রি করে ইংরেজকে তাড়াতে যা যা প্রয়োজন তা কিনে নাও, আর যাও। নাই, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমার স্বামী যদি মৃত্যুবরণ করে, আমি তার স্ত্রী বলছে, আমার মা বলেছে, আমার খালা বলেছে, এই এলাকার শত শত মহিলা বলেছে যে যাও ইংরেজদের বিরুদ্ধে লড়াই করো। যারা নিজের গয়নাগাটি, কোমরের বিছা খুলে দিয়ে তার স্বামীকে যুদ্ধে পাঠিয়েছে দেশ স্বাধীন করার পর, এই দেশ স্বাধীন করার পর এই জাত, এই সম্প্রদায়, আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই যারা দাঁড়িয়ে আছে, তাদের সম্মানটা কি? 3 তালাক খা, শরীয়তকে জবাই দিয়ে দেবো, 3 তালাক খা, যা ইচ্ছা তাই করবো, তোর বাপের কবর নিয়ে নেবো, তোর বাপের মসজিদ নিয়ে নেবো, তোর বউর সাথে ঘুমাবো, তুই কিছুই করতে পারবি না, পরকীয়া আইন চালু করে দেবো। বুঝতে পারলেন না? বেটা ছেলে বিয়ে কর। আমি এই এলাকার মুজাহিদুলকে বিয়ে করব, বেআইনি না। আগের দিনে যদি কোনো মানুষ কোনো জন্তু জানোয়ারের সাথে ঘুমিয়েছে আর ধরা পড়ে, তাহলে ওই এলাকার গাধার পিঠে চড়িয়ে জুতার গলা, হাঁড়ির কানকি গলায় দিয়ে পুরো এলাকাতে মাথা নেড়া করে ঘুরিয়েছে নাকি? আর এখন আমি যদি মনে করি আমি মোফাক্কেরুল ইসলাম, এই মালঞ্চর একটা ছেলে দেখতে খুব সুন্দর, তার নাম মুজাহিদ, আমি এখন বিয়ে করব তাকে, আই লাভ ইউ মুজাহিদ, ছেলে বেটা ছেলে। এখানকার মর্জিনা যদি মনে করে যে আমি শ্যামলীকে বিয়ে করতে পারে। আপনি আর আপনারা যেহেতু দেশে আইন চালু আছে, আপনারা দেখবেন শালা হাইকোর্টের উকিলটা বিয়ে করে নিয়ে চলে গেল, কিছু করতে পারবেন না। এটাই দেশ, এই দেশ। আমার সামনে বসে থাকা 62, 63, 66, 67, 70 বছরের বাবাজিকে আমার প্রশ্ন, আমার কারো উপর রাগ নেই, আমার মোদির উপর রাগ নেই, আমার মমতার উপর রাগ নেই, আমার কারো উপর রাগ নেই, আমার রাগ
আমার বাপ দাদুদের উপর। এই বাপ, এই দাদু, এই চাচা, কিভাবে জীবন যাপন করলেন? হ্যাঁ চাচা, কিভাবে জীবন যাপন করলেন যে আপনার ছেলে এই মালঞ্চর জয়নাল চাচা যখন এলাকা দিয়ে গেছে, আজ থেকে 30 বছর 40 বছর আগে আমার যে বাবাজি এখানে বসে আছে, এই বাবাজিটার যখন দাড়িটি পাকেনি, চুলটি পাকেনি, যুবক ছিল আমার মতো, এই যুবক জয়নাল চাচা যে আমার সামনে বসে আছে, এই যখন এই এরিয়া দিয়ে গেছে, তখন আশেপাশের লোক বলেছে জয়নাল আসছে, সরে যা, সর, জয়নাল আসছে, বাপরে চলে আসছে, বাপরে বাপ টাইগার। আর এই টাইগার এখন বাছুর হয়ে গেছে কেন? এই জয়নাল চাচা, আরে আপনি মরে যাননি, আপনি এখনো বেঁচে আছেন। যুবক অবস্থাতে আপনার জওয়ানিতে এই দেশের পরিস্থিতি কি ছিল? যখন আপনি মালঞ্চ দিয়ে হেঁটে কলকাতা গেছেন, ঘটকপুকুরের উপর দিয়ে, চাচা আপনি বুকে হাত দিয়ে বিচার করুন যে যখন আপনি যুবক ছিলেন, তখন যখন গেছেন তখনকার পরিস্থিতি, আর দাড়িটি পাকতে পাকতে কি পরিস্থিতি হয়েছে। হ্যাঁ, কি করলেন, কি করলেন, কি এমন করলেন? কোন নেতার পিছনে ঘুরলেন, কোন নেতার পিছনে ট্যাঙ্কি ট্যাঙ্কি তেল উল্টালেন যে আপনার জীবিত অবস্থাতেই বলছে কাগজ দেখানা তো লাত মেরে বাংলাদেশ পাঠাবো? আজব কীর্তিকলাপ। আর আপনি বেঁচেই আছেন এখনো। হ্যাঁ, আপনার জীবন অবস্থাতে এই অবস্থা, ভাবেন তো আপনি মরে যাবেন কালকে। আপনার কবরে গিয়ে আমি লাত মারবো, লাত মারতে মারতে বলবো, এই বাপ, এই চাচা, 62 সালের দলিল না দিয়ে মরে গেছি, ওট। এখন মোদি এসছে 62 সালের দলিল দেখতে চাইছে, ওট 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 ওট। অকারণে আমাকে মেরে ফেলে দিয়ে চলে গেছিস, মরে গেছিস, তোর হুঁশ ছিল না, তোর দেশ সম্বন্ধে জ্ঞান ছিল না বাবা। এই চাচা, তোর দেশ সম্বন্ধে জ্ঞান নাই, কোন দিকে দেশটাকে ফেলে দিয়ে আমাকে এই পৃথিবীতে, সুন্দর পৃথিবীতে, ছোট্ট ছোট্ট, বাপ রে বাপ রে বাপ, ইংলিশ মিডিয়াম কিলা পড়িয়ে যদি আমি বেঁচেই না থাকি। ভ্যান চালাচ্ছে মুসলিম, মুসলিমের ভ্যানের নাম আলী ট্রাভেলস। কি নাম? আলী ট্রাভেলস। টোটোর পিছনে সুন্দর করে লিখে রেখেছে আলী ট্রাভেলস। এখান থেকে দীঘা যাবে, ওইখানে লেখা আছে অন্য কিছু, চ্যাটার্জি ট্রাভেলস। আর এ টোটো কিনেই লিখে দিয়েছে আলী ট্রাভেলস। অবস্থা বুঝুন, ব্যবস্থা করতে হবে। তাই এই সমস্ত সামাজিক জ্ঞানগুলো, চাচাজি কালকেই মরবেন আপনি, এখনো আমার জাত, আমার কম, আমার সম্প্রদায়, বয়স্ক মানুষদেরকে সম্মান দিই। এখনো যদি মুরব্বী দেখি আমরা মাথা নিচু করে হাঁটি, এখনো যদি আমরা বাপ চাচাদেরকে টাউনে বা চায়ের দোকানে দেখিনি, ওই দোকানে আমরা এখনো বসি না। তাই আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, এই দেশ, এই সুন্দর সমাজ তৈরি করে আপনাকে এই পৃথিবী থেকে যেতে হবে। আর যদি না যান, এই সুন্দর পৃথিবীতে আমি মোফাক্কেরুল ইসলাম, আমার ছেলে সিরানুল ইসলাম কিভাবে বাঁচবে, আমার বাপকে তৈরি করে দিতে হবে। খালি জন্ম দিলাম, ছেড়ে দিলাম, তারপর এসে বলবে জমি দেখা, দলিল দেখা, কবর দিতে পারবি না, নামাজ দিতে পারবি না। সরে, এরকম পৃথিবীতে হয় এখনই আপনি আমাকে গলা টিপে মারুন। এই যে বাবা, জন্মদাতা পিতা, আমার বাপের ভাই চাচা, আপনাকে বলছি, হয় সুন্দর পৃথিবী দিন, নাহলে গলা টিপে মেরে দিন, নাহলে আমি বংশ বিস্তার করতেই থাকবো। আরো দিন দিন খারাপ হচ্ছে না। আপনার একজন এসে বলছে, এই উকিল বাবু, এত কিছু দিচ্ছে, এত কিছু, এটা এলাকাতে গেছি এনআরসির সময় বক্তব্য দিতে, সব আমরা, যা দেখছেন সব আমরা। হ্যালো, সব তোরা, তোর বাপ আজ অব্দি কি কি আটকেছে? স্বাধীনতার পর থেকে আইন চালু হলো, এই যে বেঁচে আছেন এখনো, আপনার বাপ কি আটকাতে পেরেছে এই দেশে? আপনার দাদু, আপনার চাচা, আপনার বাপ কিছু আটকাতে পারেনি। তাই একত্রিত হতে হবে, সংঘবদ্ধ হতে হবে। বোঝাতে পারছি না? পারেননি, সব আমরা। মরলের দিক থেকে আমাদের অভাব নাই। দাদাগিরি, টোটোর সামনে দাঁড়িয়ে যেতে দেবো না, মানে মস্তানি ফুটানিটা করে টোটোর সামনে দাঁড়িয়ে। আইন যেখানে পাস হচ্ছে আমরা নেই।
তাই সজাগ সচেতন হয়ে একত্রিত হতে হবে। এবার চলে আসুন ওয়াকফ বিল। ওয়াকফ তো ছিলই, হঠাৎ করে এগুলো কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। ওয়াকফ মানেটা কি? আমরা বা আমার পূর্বপুরুষেরা এই সম্পত্তিটাকে আল্লাহর রাহে দান করে দিলাম। এই সম্পত্তিটাকে, এই কলমটাকে আল্লাহর রাহে দান করে দিলাম। এটা মালঞ্চ বাজারে থাকবে। যখনই এখানে কারো ফর্ম লেখার দরকার হবে, কলম নাই, কলমটা নিবে আবার রেখে দিবে। কোনো কিছুর প্রয়োজন হবে নিবে। তাই আল্লাহর রাহে দান করে দেওয়া সম্পত্তিকে ওয়াকফ বলে। ওয়াকফ ওয়াকফ ওয়াকফ, মসজিদ মাদ্রাসা না। ওয়াকফ মানে অনেক কিছু আছে, যেগুলো আপনাদের সম্বন্ধে এক এক করে বোঝানোর চেষ্টা করব। ওয়াকফ মানে এই, ওয়াকফ বিল ছিল, আমার বাপের তৈরি করা 4 কাঠা জায়গাতে জমি আছে। আমার বাপের একদম রেকর্ড, দলিল, পর্চা, খতিয়ান সব আমার বাপের নামে। কার নামে? আমার বাপের নামে। আমার বাপের নামে তৈরি করা মসজিদটাও আল্লাহর রাহে, যেহেতু আল্লাহর ঘর তৈরি করেছে, ওটা ওয়াকফ। অনেকে আমরা ভাবি যে এটা যদি ওয়াকফ বোর্ডে গিয়ে রেজিস্ট্রি করে দিই তাহলে সরকার নিয়ে নেবে। না, কারো বাপের ক্ষমতা নেই, এটাই ছিল আইন। এখন আমি কোনো জিনিস সরকারকে দিয়ে দিলাম বা ওয়াকফে নথিভুক্ত করলাম, মানে যে এটা আমার বাপের তৈরি করা জমিতে মসজিদটা সরকার নিয়ে নিবে, এরকম কোনো ব্যাপার নাই। ওয়াকফ একটা খুব বড় জিনিস, বড় একটা আইন। ওয়াকফকে নিয়ে আলাদা একটা কোর্ট আছে। আপনার মেয়েকে আমি নিয়ে পালিয়ে গেছি, চুরি করে বিয়ে করেছি, তো আপনার বিচার বা আমার বিচার বসিরহাট কোর্টে হবে। ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ যদি টানাটানি করে, তার জন্য ওয়াকফ ট্রাইব্যুনাল বা স্পেশাল ভাবে একটা কোর্ট আছে। তার মানে কত গুরুত্বপূর্ণ জিনিস। সবই তো ঠিক ছিল, সব চলছিল স্বাধীনতার পর থেকে। 1950 সালের পর থেকে সংবিধান চালু হয়ে যাওয়ার পর আইন চালু হয়েছে। এই চলছে চলছে চলছে। কোনো ওয়াকফ সম্পত্তি কেউ যদি চুরি করে 2 বছর জেল। এখন বর্তমান সরকার একটা খসড়া আকারে আইন নিয়ে এসছে। মনে হচ্ছে যে না 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 না, এই জয়নালরা আমার কিছু করতে পারবে না, কারণ এর বউকে নিয়ে পালিয়ে গেছে, কিছু করতে পারেনি। এর মসজিদ 6 ডিসেম্বর ভেঙে দিয়েছি, পারেনি কিছু করতে। এরা কিছু করতে পারবে না, এরা নামারাত, এরা মানুষ না, এরা গণ্য করি না। মাঝে মাঝে চমকালে এরা চমকে যায় আর একত্রিত হয়, হুহা করে, আবার যেই কার সেই। তো এরা পারবে না, এরা পারছে না। তাই আমরা মনে করেছি ভারতবর্ষের সব থেকে বেশি সম্পত্তিওয়ালা যে দপ্তর, ওই দপ্তরটাকে আমরা নিয়ে নেব। ফালতু ফালতু ফুরফুরা শরীফে একটা মাজার আছে 10-12 কাঠাতে, আর ওইটার জন্য হাজার হাজার লোকের ভিড় হবে। দরকার না, এটা দিয়ে দে, ফালতু নিয়ে রেখেছে, এটাকে দে, আমরা নিয়ে নেব। বোঝাতে পারছি না, বোঝাতে পারছি না। আইনটা ছিল যে কোনো, এই যে আমার অমুসলিম ভাই যারা হয়তো ভাবছে এটা মুসলমানদের আইনের ব্যাপার চলছে, এরা বলছে এটি মুসলমানটির লোক, এই সব টুপি পরা লোকটি এসছে, এটা মুসলমানের উকিল আর মুসলমানের আইন আলোচনা হচ্ছে। সরে, আইন পাস হয়ে যাওয়ার পর মোটর সাইকেল থেকে পড়ে গেল, পড়ে গেলে 20,000 টাকা ফাইন। এটা কিন্তু হিন্দু আর মুসলমান, হিন্দুর জন্য 20,000 আর মুসলমানের জন্য 10,000, এরকম না। আইন পাস হয়ে গেলে আইন। এই যে ওয়াকফ বিলকে নিয়ে আজকে আমরা আলোচনা করছে, এই যে এই যে এই যে শ্যামল, এই বিমল, তোমাদেরকে বলছি, জানা নেই হয়তো, জেনে নাও। এই আইনটা যখনই আনা শুরু করেছে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার মতো জায়গাতে হিন্দু মন্দিরের যে আইন আছে সেগুলোকেও ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করছে। আজকে ভাবছে মোদি ফুরফুরা শরীফ নিবেন, আমাদের কোন যায় আছে? চাকলাতে যে মন্দির আছে ওটা নিয়ে নিবে রে। এই শ্যামল, কেন বুঝাতে পারি না? এটা মুসলমান সম্প্রদায়, জাতপাতের কোনো ব্যাপার নয়। এই দেশ আমার, এই দেশ আমার বাপের, এই দেশ শ্যামলের বাপের, এই দেশ শ্যামলের, এই দেশ বিমলের। তাই এখানে জাতপাত বলে কথা নয়, আইন নিয়ে কথা, সমাজ নিয়ে কথা, দেশ নিয়ে কথা। আজ যদি আমরা এখানে ওয়াকফ বিল নিয়ে একত্রিত হতে পারি, কালকে যদি শ্যামল, বিমল, দীপঙ্কর, তোমাদের কোনো
উপর বিপদ আসে, আমরা তারাই যারা তোমাদের পাশে দাঁড়াতে চাই। নিঃসন্দেহে ডেকে দেখো, তোমরা নিজে নিজেই রাজনৈতিক চক্করে মুসলমান আলাদা হিন্দু আলাদা, মুসলমান আলাদা হিন্দু আলাদা। এটা ঢুকবে এখানে? যাবে না, হাতে ফেলে হাতে ফেলে। হ্যালো হ্যালো, হ্যাঁ, এতবার ডিস্টার্ব দিলে তো এনার্জি কমে যাবে। তা এই হিন্দু আলাদা মুসলমান আলাদা, দাড়িওয়ালাটা আলাদা, আমরা হিন্দু হিন্দু এক, মুসলমান মুসলমান এক। সরে, এই যে আইন জানা মানুষ, সংবিধান জানা মানুষ, কলকাতা হাইকোর্টের আইনজীবী, এই সমস্ত ইমাম মুয়াজ্জিনের সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাদের হৃদয়ে, আমাদের দিলে, আমাদের মনে কোনোদিনই হিন্দু মুসলমান ছিল না। যদি থাকতো দীপঙ্কর এখানে দোকান দিত না। কি করে দিত? সবই তো আমার বাপ দাদুর ছিল। এই দীপঙ্কর, কি করে ওষুধের দোকান দিচ্ছিস তুই? এই শ্যামল, এই মিনাখাতে তোর কোন বাপ দাদু ছিল? আমার বাপ তোর বাপকে ডেকে এনে এখানে বললো, এই বিমল বস, এখানে বস, ওষুধের দোকানটাতে, ফালতু কলকাতায় ডাক্তারি করবি। এই ডেকে ডেকে বসিয়ে এনেছিলাম। আজও আমাদের হৃদয়ে এই যে শ্যামল বিমল যারা ভাবছে 3 দিনের ফলিং, জ্ঞান বুদ্ধি সব হারিয়ে দিয়ে নেতাদের চক্করে টুপি পরা লোক দেখলেই বলছে এটা মুসলমান, মশলা মোল্লা, এনআরসি করে পাঠিয়ে দেবো আর ওর বাপের জায়গাটা আমি নিয়ে নেবো। কিছুদিন আগে এনআরসি সময় বলছিল না, ও মিনাখার ওই দোতলাটা কার রে? জয়নালের। জয়নাল, তোর তো এনআরসি করে বাদ, এই দোতলাটা মারি আমি নিব। এটা কার দোকান? ও লালটু, এই লালটুর দোকানটা আমি নিয়ে নেবো। কারণ এনআরসি করলে তো এরা পালিয়ে যাবে, এরা ভাগিয়ে দিবে, সরকার এদেরকে লাত মেরে বাংলাদেশ, ফালতু দোকানটা পড়ে থাকবে। বাপের তৈরি করা দোকান। কিছুদিন আগে হিড়িক উঠেনি, উঠেছিল না? উঠে বাপের দোকান ঘর চয়েস করছে, এটা চাই, ওটা কার? শফিকুলের, এটা আমি নেবো। মানে আমার বাপের মাথার ঘাম পায়ে ফেলে যে দোকান, যে বাড়ি তৈরি করেছি, নেতাদের চক্করে পড়ে আমার পাশে আমার প্রতিবেশী শ্যামল বলছে এটা নিয়ে নিব। এই শ্যামল বিমল আমার অত্যন্ত কাছের ভালো বন্ধু, তাদেরকে বলছি, নেতাদের চক্করে পক্করে পড়ে নিজের প্রাণের থেকে প্রিয় আলমগীরকে ভুল বুঝবি না। না 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 না, তোর বউ অসুখ হলে আমি মোটর সাইকেলে করে, আমি টোটোতে করে হসপিটালে নিয়ে গেছি। তাই ওইসব পুরাতন গল্প আর নেতাদের গল্প মারানোর চেষ্টা করবি না। 1 লক্ষ উদাহরণ দিব, 1 লক্ষ। শ্যামল, তোর পাশে ছিলাম, আজও আছি, আগামীতে থাকবো, তার 1 লক্ষ উদাহরণ আমি দিতে পারি। এক্ষুনি তুই লজ্জিত হয়ে বলবি যে আমার ভুল হয়ে গেছে। না 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 না, আমরা হিন্দু মুসলমান এক। অনেককেই এই বিষাক্ত পরিবেশ ঢুকিয়ে দিয়েছে। তাই আমার এই সমস্ত উন্মুক্ত মঞ্চ থেকে সকলের প্রতি আহ্বান, ওয়াকফ বিল সম্পর্কে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি। যে আইনটা ছিল যে এই মসজিদটা আমার বাপ দান করে দিয়েছে, এই মানে খানকা, এই দরগা, এই কবরস্থান, এই জুম্মা মসজিদ সব দান করে দিয়েছে। মোদী সরকার বা কেন্দ্রীয় সরকার এমন একটা আইন চালু করতে যাচ্ছে। উত্তর 24 পরগনার ডিএম কোথায় বসে? কালেক্টর বারাসাত, বারাসাতে বসে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বারাসাত থেকে একদিন মাছ কিনতে মালঞ্চ এসছে। কোথায় এসছে? মালঞ্চ। এই যে কেন্দ্রীয় সরকার, আমরা অকারণে এতগুলো মূল্যবান সময় ব্যয় করে আপনার এখানে চিৎকার করতে আসেনি। আমার জাত, আমার কম, আমার ভাইদেরকে জাগাতে এসেছি যে কোন আইনটা করছে। বসিরহাট থেকে ডিএম চিংড়ি মাছ খাবে, তার বউ বলেছে। উত্তর 24 পরগনার ডিএম যখন চিংড়ি মাছ, গলদা চিংড়ি আরো কি কি আছে কিনতে এসছে, এসে দেখছে রে গাড়ি রাখার অসুবিধা হচ্ছে। ভাই আমার, আমি ডিএম মানুষ, আমার গাড়ি রাখার অসুবিধা হচ্ছে।
ড্রাইভার বলছে ওই মসজিদের সামনে জায়গাটা আছে, ঠিক আছে রাখো। এবার মাছ টাছ কিনে যাচ্ছে, গাড়ি রাখার জায়গাটা দেখে, ও এটা মসজিদ, এটা চাই, ये हमको चाहिए, ये मस्जिद हमको चाहिए। अरे कालिया, अरे कालिया, ये मस्जिद हमको चाहिए, दे दो। নিয়ে নিল। ডিটেলসে বলি, ডিএম বললো যে না এটা কি আছে, ওয়াকাফ আছে না, ওয়াকাফের আইন আছে, সরকার ডাইরেক্ট ম্যানেজমেন্ট করতে পারে। ডাইরেক্ট ম্যানেজমেন্টের নামে কমিটিকে বললো এই মসজিদ আমার চাই, আর তোদেরকে 2 বছর টাইম দিলাম, এই জমি রেজিস্ট্রি দলিল খতরা যা আছে সব নিয়ে আয়, টাইম দেন। তারপর আমি নিজে ইনভেস্টিগেশন করব যে এটা অ্যাকচুয়াল ঠিক না বেঠিক, আমি আমার মতো করে করব। আইনটাতে ওয়ার্ডটা লেখা আছে, যে ইংরেজিতে যে ওয়ার্ডটা লেখা আছে, ডিএম নিজের মন মতো ইনকোয়ারি করতে পারে। আচ্ছা, যে মাছ কিনতে এসে মসজিদ থেকে লোভ হয়, সে কেমন করে বিচার করবে? বুঝতে পারছি না। তোর বাপ কাটতে পারেনি আজ অব্দি, চুপ। না তোর বাপ পেরেছে, না তোর দাদু পেরেছে আজ অব্দি। না পারলে ফুঁকো আওয়াজ মারবেন না এখানে, না তো তুলে আছাড় মেরে দেবো। ফুঁকো আওয়াজ চলবে না। এই চাপ, এই কম আমার ভাইরা ও কারণে মিস কল আর ফুঁকো আওয়াজ দিয়ে সমাজকে উত্তপ্ত করেছে, কাজের কাজ কিছুই নয়। বুঝতে পারছি না? এনআরসি করতে আসলে দেখে নেবো। কি দেখেছিস? তোর বাপ দেখতে পেরেছে আজ অব্দি? 3 তালাক বিল পাস করে দিয়ে কি দেখেছিস? 6 ডিসেম্বরের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, কি করতে পেরেছে? কিছুই করতে পারেনি, দেখে নেবো, কিছুই করতে পারবে না। তাই ফুঁকো আওয়াজ না, একত্রিত হয়ে বুদ্ধিমানের মতন এতদিন বাপ চাচা যারা আছে 67, 62, 63 যারা এই দেশকে খারাপ করেছেন, আপনাদের জন্য আমরা আজকে, এই বাবাজি, আপনাদের জন্য আমরা আজকে মাস্কে দাড়ি ঢেকে কলকাতা যাই, মাস্কের মধ্যে দাড়িটাকে ঢেকে কলকাতা যাচ্ছি। কেন যাব? কেন জন্ম দিয়েছেন এই পৃথিবীতে? যখন জন্ম দিয়েছিলেন গলা টিপে মেরে দেননি? আপনি বেঁচেই আছেন, আপনার জীবিত অবস্থাতে আজকে আমি মোফাক্কেরুল ইসলাম দাড়িকে মাস্ক দিয়ে ঢেকে যেতে হচ্ছে। কি নাম? মোফাক্কেরুল ইসলাম। এরকম কেন মনোভাব হবে? তাহলে এই ঘটনাটা কে ঘটিয়েছে? 20 বছর আগে জন্ম দিয়েছেন আপনি, আমি দায়ী? 20 বছর আগে আপনি কেন আজকের মতন সমাবেশ করেননি? কেন আজকের মতন একত্রিত হননি? আপনি হননি বলে আজকে এই বুলডোজার চাপাচ্ছে। তো যে কথা বলছিলাম, যে ডিএম যদি মনে করে, কালেক্টর যদি মনে করে, আর যদি মনে করে তার চোখে লেগে যায়, এই কবরস্থানটা এতটা ফাঁকা জায়গা কেন? এই গ্রামে 300 লোক বছরে একটা করে মরে, এক কাঠাতেই হয়ে যাবে। এই এক কাঠা ঘর, এক কাঠা বাদ দিয়ে 12 বিঘা যে আছে, সাইকেল স্ট্যান্ড কর। তোমার বাপের কবরের উপরে ইলেকট্রিকের পিলার, টোটো স্ট্যান্ড, মোটর সাইকেলের স্ট্যান্ড করতে এই আইন পাস হলে দ্বিধাবোধ করবে না। আরো অনেক আইনি মারপ্যাচ আছে, শর্টকাটে আপনাকে বোঝানোর জন্য বলছি। সরকার যদি মনে করে যে এই কবরস্থানটা নিব, আমাদের আপনাদের অনেকের হৃদয়ের স্থান, ফুরফুরা শরীফ থেকে শুরু করে, আজমির শরীফ থেকে শুরু করে যত এরকম দরগা আছে, খানকা আছে, যদি তারা মনে করে বসিরহাট মৌলানাবাদ দরবার শরীফ প্রচুর টাকা ইনকাম, বাদ দে। কমিটি, যারা কমিটি আছে, আয় কালকে আয়। টাটকা সেপ্টেম্বর মাস, এটা নভেম্বর, এই সেপ্টেম্বরের 25 তারিখে গুজরাটের সোমনাথ বলে একটা জায়গা আছে, ওই সোমনাথে 1200 বছর, কত বললাম বলেন না, 1200 বছর আগের এক দরগা আর খুব সুন্দর একটা মসজিদ। সেই মসজিদকে এই 25শে সেপ্টেম্বর, এই যে 25শে সেপ্টেম্বর, এটা নভেম্বর 25শে সেপ্টেম্বর, ডিএম বললো এই কমিটি তোরা আয় তো, রাত্রে তোদের সাথে আমার পরামর্শ আছে, তোদের সাথে আমাদের গল্প আছে, আই লাভ ইউ ভাই। এরা ভাবলো আমাদের সম্প্রদায়ের লোকজন যদি ডিএম এসপি ডাকে, আমাকে ডেকেছে, তুই কে? ডিএম ডেকেছে মানে ওর মাটিতে পা ঠেকে না। ডিএম কে? আমাদের এক একটা লোক আছে, ডিএম ডেকেছে মানে পারলে 3টা গরু কেটে খাওয়ায়। বাপরে, আমাকে ডিএম ডেকেছে,
বুঝতে পারছি না? দেখবেন আপনার এলাকাতেও আছে। যদি একটু থানার আইসির সাথে সম্পর্ক, ওরে বাপরে এরকম এরকম করে হাঁটবে, আইসির সাথে আমার সম্পর্ক আছে। ওই আইসি যে তোকে জেলে ভরতে 2 মিনিট টাইম লাগাবে না, ওটা জানে না। বোঝাতে পারছি না? তো আমাদের মধ্যে এই ব্যাপার স্যাপার গুলো আছে যে একটু কিছু হলে মুই কি হনুরে। ঠিক তেমনই গুজরাটের ওই সোমনাথের ওই মসজিদ এবং দরগা কমিটিকে রাত্রেবেলা যখন ডিএম ডাকলো, ডেকে অ্যারেস্ট, 12-13 জন অ্যারেস্ট। সকালবেলা বুলডোজার নিয়ে মসজিদ দরগা শহীদ হয়েছে, জানেন না? আমাদের এখানে হবে, তারপর দেখে নেবে। কি দেখে নেবে? মবলিং চিঙে ঝাড়খণ্ডে একটা গরুরও মাংস না, এমনি কোন মাংস নিয়ে ছিল, ধরে মেরে দিয়েছে। ওগুলাতে হবে, ওকে তৃণমূল, কালকে সিপিএম, কালকে বিজেপি হয়ে যাবো। মানে বাপের বিয়ে লেগেছে, 2 দিন এটা খেয়ে নিলাম, কালকে এটাতে যাব। এমন সব পার্টি চেঞ্জ করে করে দেশের মুখ্যমন্ত্রী হয়ে গেছে, কাজের কাজ কিছুই না। ওই একটা তিরপল আমাকে গুরুত্ব দিচ্ছে না, তৃণমূল তুই গুরুত্ব দিচ্ছিস না, তো আমি আইএসএফ পড়তে লাগবো। তো এই হলাম আমরা। কত তারিখে হয়েছে? 25। আইনটা চালু হয়নি তার আগে টেলারের গল্প বললাম। টেলার আরেকটা কথা, আগেকার দিনে রাজস্থানে বা আমার দেশ স্বাধীন হওয়ার পরে রাজাদের আন্ডারে ছিল। রাজস্থানের জুনাগড়ের রাজা, রাজা মানে কি? সব আমার প্রজা। আমি যদি এখন মালঞ্চর রাজা হয়, আপনারা হয়ে যাবেন প্রজা। আমি বলবো ভোট হুজুর, আপনারা প্রজা। এই রাজা যখন দেখলো মালঞ্চের মাছ বাজারে নাম উমুকের তুমুক সিং, তো বাকি সব সিং আর এই ওই 10টা ঘর মাছ বাজারের পাশে মোল্লা মুন্সি গাজী, এই গাজীদের একজনকে ডেকে যায়, গাজী তাড়াতাড়ি আয়, দেশ স্বাধীন হয়ে গেছে, আমি চলে যাওয়ার পর তোদেরকে কি করবে জানি না। রাজা তো আগে থেকেই বুঝতে পেরেছে। রাজা বলে মাছ বাজারের পাশে এই 3টা দোকানকে গুড়া বাং 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 ভেঙে একটা সুন্দর করে মসজিদ করে দে। এই মাছ বাজারের পাশে যে গাজী মোল্লা মুন্সি আছে, এরা এইখানে নামাজ পড়বে, তাদের ইবাদত করবে, তাদের সমস্ত ধর্মীয় আচরণ করবে। আমি রাজা এটাকে দিয়ে দিলাম, হলো। এইবার রাজার শাসন চলে যাওয়ার পর সরকারে হিন্দ মানে হিন্দুস্তান সরকার বসে গেল। ওইটার আন্ডারে সরকার, ধরুন পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটে গেছে, আমি এখানকার রাজা ছিলাম চরণ সিং উমুক, আর এই মালঞ্চর আমি রাজা। ওই গাজীদের কেমন এটা নিয়ে নে, তোরা এখানে মসজিদ কর, ঈদগাহ কর, কবরস্থান কর, সব করে দিয়ে দিলাম। মমতার সরকার চলে এলো, আমি তো রাজা, আমার রাজত্ব শেষ। এবার সমস্ত কাগজ নথিপত্র তুলে দিলাম, ম্যাডাম নেন, আপনি সুন্দর করে এই রাজ্যটাকে চালান। ম্যাডামকে লিখে দেওয়ার সময় আমি রাজা লিখে দিলাম যে এটা সরকারি জায়গা, এদেরকে ব্যবহার করতে দিয়েছি। তার মানে এটা বোঝাতে চাইছে যে হিন্দুরা যদি মনে করে ওয়াকাফ সম্পত্তি দান করতে পারতো, এখন বলছে ওরা দিতে পারবে না। যদি দিতে না পারে, আর কালকে এই মালাঞ্চর পাশে মোল্লা মুন্সি গাজীর ওই মসজিদ কমিটির কাছ থেকে যদি কাগজ চায়, তাহলে আমার বাপ দাদুরা কি কাগজ দেখাবে? আচ্ছা, দিল্লি জামে মসজিদের কোন কাগজ পাবেন এখন? কত বছর আগের গল্প, বুঝতে পারছেন না? তা আমি যদি মনে করি আমি ডিএম, আমি কালেক্টর of Uttar 24 Pargana, I want to see your document, submit your document. আমার বাপের দাদু ছিল এখানে, মোতলে কাগজ দেখা, দলিল পাবে না, কমিটি পাবে। তো এই কমিটিগুলোতে একজন করে অমুসলিম প্রতিনিধিত্ব, মানে আমাদের সম্পত্তি আমরা কি করব, কেন করব, কি করব না করব, এগুলো ছিল। তো এই ওয়াকফ বোর্ড পশ্চিমবঙ্গে আছে। এই ওয়াকফ বোর্ডে 12 জন মেম্বার হয়। ওই মেম্বারের মধ্যে বলছে যে আমি শ্যামলকে ঢোকাবো, আমি বিমলকে ঢোকাবো। ও শ্যামল আর বিমলের জায়গা ওয়াকফ করার ক্ষমতা তুমি কেড়ে নিচ্ছ, আর শ্যামলকে বলছো তুই ঢুকে যা। বোঝাতে পারছি না? শ্যামল আর বিমল
এটা মসজিদ, এটা মুসলমান এলাকা, আমার 10 কাঠা জায়গা আছে। শ্যামল বললো যে থাক, ফালতু আর কি করবো, আমার অনেক জায়গা ফায়গা এদিক আছে, এই তোরা এখানে ইয়ে করিস, ঈদগাহটা করে নে ভাই, আমি দান করে দিলাম, যা ওয়াকফ করে দিলাম। শ্যামল আমাদের ভালোবাসাতে আমাদের বাড়ির পাশে তার বাপের কামাই করা যে 10 কাঠা জায়গা ছিল, সেই 10 কাঠা এই ধর্মপ্রাণ মুসলিমের জন্য দান করে দিয়ে ওয়াকফ করে দিল। এই আইনটা ছিল। এখন বলছে না, দিতে পারবে না শ্যামল, শ্যামল দিতে পারবে না। তাহলে যত রাজার আমলের সেই যুগের সমস্ত কাগজ আছে, মাটি খুললে সব আপনার কাছে আর কিছু থাকবে না। আমি শুধু এটা বোঝাতে চাইছি, আপনার বাপের কবরটাকে, আপনার বাপকে মনে হয় ভালোবাসি না নাকি? আল্লাহু আকবার, বাপকে ভালোবাসি তো নাকি? জন্মদাতা, বাপের জন্য কে কি করতে পারে? এখন তো সব ডিজিটাল ভালোবাসা হয়ে গেছে, বাপের সাথেও লড়াই করছে। যাই হোক, লড়াইটা বাদ দিচ্ছি বাপ চাচাদের সাথে, কিন্তু তারপরেও আমরা প্রত্যেক মানুষ নিজের বাপ, নিজের দাদু, নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসি। আচ্ছা, জিসিপিতে করে যদি আপনার বাপের কবরটাকে খুঁড়ে নিয়ে চলে যায়, এটা জিসিপি পিছন পিছন টানতে টানতে নিয়ে, আমার বাপের কবর, ভাই ছেড়ে দে, ভাই ছেড়ে দে। আচ্ছা, এটা দেখতে কেমন লাগবে? খারাপ লাগবে? খারাপ লাগবে। এই বাপের কবরটাকে বাঁচানোর জন্য একত্রিত হতে বলছি। নাই, আপনি বলবেন আপনি উকিল সাহেব বেশি বকছেন, একটা দামি কোট আর প্যান্ট পরে এসে কলকাতা থেকে আপনি বড় বড় কথা বলছেন। আমাদের এখানে কত দাপট আছে আমার, আপনার দাপট আর আমার চুল একই। কেউ যদি মনে করে শুনতে খারাপ লাগবো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাকে আমার হৃদয়, আপনার কলিজা কেটে যদি আপনাদেরকে দেখাতে পারতাম, তাহলে আপনার এই দামি জিনিস, আপনার এই অহংকার, আপনার এই নিজেকে বড় মনে করা, আমি ভালো আছি, এই জাত, এই কম, এই সম্প্রদায়, আমার কোন ভাই যদি বলে যে আপনি উকিল বাবু ভুল বলছেন, আমি সুখে আছি, আমি ভালো আছি, তাহলে আমি তাকে বলবো, তোমার ভালোবাসা, তোমার সুখে থাকা আমার একটা চুলের সমান। নাই, ও কারণে ভিত নাই, 5 তলা বাড়ি দিয়ে বলছে আমি বাড়ির উপরে ফুটবল খেলা মাঠ করবো। আরে বেটা, তোর ভীতি নাই। তাই ভিত নষ্টকারী জাত, এই কম, এই গুনাহগার কমকে, আল্লাহর কসম খেয়ে আপনাদের সকলকেই আবার একত্রিত হওয়ার, তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, সবাইকে বলছে জাত, ধর্ম, কম, সম্প্রদায়, আল্লাহ, নবী, এক ওয়াকফ, যখন এক আসবে, সিপিএম এর পতাকাটা খুলে দিয়ে এখানে থাকবে। কি হয়েছে রে, কি হয়েছে? বলে ওয়াকফ নিয়ে মিটিং। সিপিএম তুই থাক, আসছি, মিটিংটা করে আসছি। তৃণমূল করা মুসলমান করেন, আপনার এলাকাতে রাস্তা হচ্ছে না, রাস্তা নিয়ে বিজেপির সাথে লড়াই হবে, কম সম্প্রদায়ের কথা হবে। এই তৃণমূল এটা রাখতো, তৃণমূল এটা রাখ, এখানে ওয়াকফের মিটিং আছে, যাই। আমার নবীকে নিয়ে কথা হয়েছে, আইএসএফ এটা তো আবার মিটিং করে এসে নিজের অধিকার আদায় করে এসে তৃণমূলের এটা গায়ে দিয়ে আবার যেতে হবে, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর কসম, আল্লাহর কসম, বাকি বিল্লাহ হোক আর কাকি বিল্লাহ হোক, যেখানে আল্লাহর কথা হবে, সম্প্রদায়ের থাক, আইএসএফ থাক, কংগ্রেস থাক, আর যা যা আছে থাক, চল খেলা হবে, খেলে নিয়ে আবার তৃণমূল, আবার সিপিএম, আবার দাঁড়ান না ভাই, দাঁড়ান, এটি তো বলতে এসছে, জালসা করবেন অন্য জায়গায়, বলে দিয়ে এটি তো, এই হলো ব্যাপার। এই জন্য আমি সব জায়গায় যেতে চাই না, মন খুলে কথা বলতে পারা যায় না, অনেক বক্তা, কি বুঝলেন? আর আমার পেট ভরে কথা না বলে পেট ভরে না। জাতিকে, এই জাতি যেমন গরু মহিষ বসে যায়, গুঁতো দিয়ে উঠে না, লেজটাকে টেনা চাপতে হয়, আমার ভাই, আমার সম্প্রদায়কে এখন এইরকম চেপে টাইট করে উঠাতে হবে, এরকম পরিস্থিতি চলে গেছে। তাই প্রত্যেককে আমার ভালোবাসা ওয়াকফ সম্পর্কে, ইমাম মুয়াজ্জিন হোক আর যেই হোক,
যে কোনো ব্যক্তি হোক, যদি আপনার ওয়াকাফ হোক বা আপনার সম্প্রদায়ের কোনো বিষয় নিয়ে ডাকে, কোনো কিছু না দেখে একত্রিত হবার আহ্বান জানাচ্ছি। জয়নাল আর মফিজুল, শহীদুল আর কামাল, বিভাজন চলবে না। এই তোর বেটিকে নিয়ে ভেঙে গেছে শহীদুল, পরে দেখবি, থাক, চল 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 চল, আগে ওয়াকাফটা দেখে আসি। না না, ওই যে মিটিং ডেকেছে, ও আমার বেটিকে নিয়ে ভেঙেছে, দেখ তোর বেটি, একটা বেটি, ওটা পরে দেখা যাবে, কিন্তু জাত এবং কমের লড়াই হচ্ছে ওই জায়গায় এক। বোঝাতে পারলাম? এই বলে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে আমার অত্যন্ত কাছের মানুষ, মিনাখার মানুষ, আমার হৃদয়ের মানুষ, আমার কলিজার ভাইয়ের মতো ভাইদেরকে সচেতন করার উদ্দেশ্যে আমি যে বক্তব্যগুলো রাখলাম, এগুলো মেনে আগামী দিন আপনারা ভালোভাবে চলবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা। অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের মানে হাইকোর্টের আইনজীবী মুফাক্কির হোসেন সাহেব, লড়াকু নেতা, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। ওই দেখতে, তো সেই জন্য